কোনটা কি বল? এটা কি? ভার্টিব্রাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ, বল? সাবক্লেভিয়ান। বেশ, এটা বেসিলার আর্টারি। তারপরে এখানে বেসিলার আর্টারি শেষ হয় কিসে? পস্টিরিয়র সেরিব্রাল আর্টারি, তাই তো? একটু বাইফার্কেশন। এটা কি? মিডল সেরিব্রাল আর্টারি, তাই তো? এমসি। এটা অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এটা কি? এটা কি কম, ঠিক আছে? এটা কি? বল? সুপিরিয়র সেরিবেলার আর্টারি। এটা এটা আর এখানে কিছু পন্টাইন ব্রাঞ্চেস থাকে, তাই তো? বেসিলার ব্রাঞ্চেস, যেগুলো পন্সকে সাপ্লাই করে, ঠিক আছে? নিয়ে কনফিউশন নেই। এবার আমাকে বল, স্পাইনাল কর্ডের যে লেন্থ হয় আর আমাদের ভার্টিব্রাল যে কলাম থাকে সেটা কি মানে ম্যাচ করে? করে না। তার জন্য যখনই তুই প্যারাপ্লেজিয়া পেশেন্ট, আমরা কিভাবে লেভেল অফ লিশনটা দেখতে হবে? কিভাবে লেভেল অফ লিশনটা দেখতে? মানে ভার্টিব্রাল যে লেভেলটা থাকে তার সঙ্গে স্পাইনাল লেভেলটা কিন্তু ম্যাচ করে না, ঠিক আছে? কারণ স্পাইনাল কর্ডটা ভার্টিব্রাল যে টোটাল লেন্থ, স্পাইনাল যে ক্যানাল থাকে পুরোটা অবধি আসে না, তাই তো? তার আগেই শেষ হয়ে যায়। তার জন্য তোর ভার্টিব্রার সঙ্গে স্পাইনাল কর্ডের যে তোর সেগমেন্ট আর ভার্টিব্রাল যে সেগমেন্ট সেটা কিন্তু ম্যাচ করে না। তো ভার্টিব্রাল কলম থেকে আমাদের যদি স্পাইনাল কর্ডের সেগমেন্ট পেতে হয় তাহলে কি করতে হবে? কিছু অ্যাড করতে হবে। মাইনাস কেন করব? অ্যাড করতে হবে, তাই তো? সেগুলো কি কিরকম? ফর্মুলা কি ছিল? না, ফর আপার সার্ভাইকাল সেম, ঠিক আছে? আপার সার্ভাইকালে কিছু অ্যাড করতে হয় না, লোয়ার সার্ভাইকালে +1। বুঝতে পারছিস তো আমি কি বলছি? মানে স্পাইনাল কর্ডের যে লেন্থ আর ভার্টিব্রাল কলামের যে লেন্থ সেটা তো ম্যাচ করে না। ভার্টিব্রাল কলাম স্পাইনাল ক্যানালটা তো অনেকটা, তারপরে কি থাকে তোর? পডা ইকুইনা, ফাইলাম টার্মিনালি, সেগুলো থাকে, ঠিক আছে? তো সেটা ম্যাচ করে না। তার জন্য যখনই সাপোজ আমরা দেখ, যখন আমরা ভাইব্রেশন সেন্স করি কিভাবে? তোর টিউনিং ফর্ক দিয়ে ভার্টিব্রাল কলাম বরাবর দেখলি যে একটা ভার্টিব্রাল, কোনো একটা ভার্টিব্রাতে আমরা তার নিচে অবধি কোনো ভাইব্রেশন সেন্স নেই, ঠিক আছে? মানে ভার্টিব্রাল একটা লেভেল পেলাম, সেখান থেকে আমাকে স্পাইনাল কর্ডের লেভেল বের করতে গেলে কি হবে? ভার্টিব্রাল কলামের সঙ্গে প্লাস অ্যাড করতে হবে, তাই তো? তাহলে সেটা ফর্মুলাটা কি? তো আপার সার্ভাইকালের জন্য করেসপন্ড করে যেটা আমরা ভার্টিব্রাল লেভেল, সেটাই হচ্ছে আমার স্পাইনাল লেভেল, তাই তো? লোয়ার সার্ভাইকালের জন্য +1 অ্যাড করতে হবে, তাই তো? লোয়ার সার্ভাইকালের জন্য হচ্ছে তোর, এটা হচ্ছে তোর ভার্টিব্রাল লেভেল, গোলাস না, ঠিক আছে? আর এই দিকটা হচ্ছে তোর স্পাইনাল লেভেল। আচ্ছা, আপার থোরাসিক আপার থোরাসিক কত? T1 টু T6, তাই তো? +2। লোয়ার থোরাসিক বল? T7 টু T9 কত? +3, ঠিক আছে? এরপরে হচ্ছে T10টা কার উপর থাকে? T10 ভার্টিব্রাটা কোন স্পাইনাল লেভেলের উপরে থাকে? L1 প্লাস L2, ঠিক আছে? T11টা কার উপরে থাকে? L3 প্লাস L4, তাই তো? আর T12টা থাকে L5 এর উপর, ঠিক আছে? আর L1টা কার উপরে থাকে? স্যাক্রাল প্লাস কক্সিজিয়াল, ঠিক আছে?
এটা কখন কাজে লাগবে তোদের? যখনই কোনো প্যারাপ্লেজিয়া কেস পাবি তখন তোদের কোন লেভেলের পর থেকে আমার কোনো সেন্সেশন নেই, সেটা দ্যাট ক্যান বি পেন টেম্পারেচার সেন্সেশন, দ্যাট ক্যান বি ভাইব্রেশন সেন্সেশন, সেইগুলো যখন আমরা দেখছি, সাপোজ কোনো একটা ডার্মাটম লেভেলে আমরা পেন টেম্পারেচার সেন্সেশন পাচ্ছি না তার নিচে অবধি, ঠিক আছে, বা কোনো টিউনিং ফর্ক দিয়ে আমরা ভার্টিব্রাল লেভেল বরাবর দেখলাম যে এর নিচে অবধি কোনো সেন্সেশন নেই, ভাইব্রেশন সেন্স নেই, ঠিক আছে, তার মানে সাপোজ তুই T5 অবধি দেখছিস যে T5 এর নিচে কোনো ভাইব্রেশন সেন্স নেই, তাহলে সেখানে তোকে যদি বলে স্পাইনাল লেভেল কত হবে, T5 যদি হয় তাহলে স্পাইনাল লেভেল কত হবে, T7 প্লাস 2 T7, ঠিক আছে, এটা ক্লিয়ার তো? বেশ, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। বেশ, এবার আমাকে বল ফিজিওলজির কিছু পার্ট, কি কি অ্যাসেন্ডিং ট্র্যাক্টস আছে, কি কি ডিসেন্ডিং ট্র্যাক্টস আছে, সবগুলো ডিটেলসে আমাদের লাগবে না, যেগুলো আমাদের দরকার, ঠিক আছে, ক্লিনিক্সের জন্য। বল কি কি ট্র্যাক্টস আছে? অ্যাসেন্ডিং, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, কি কোন সেন্সেশন যায়? হ্যাঁ, পেন অ্যান্ড টেম্পারেচার। বেশ, আর ডর্সাল কলম দিয়ে কোন সেন্সেশন যায়? বেশ, তাহলে এখানে কি থাকবে? ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, দিস ইজ অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, দিস ইজ ডর্সাল কলম, ঠিক আছে, ডর্সাল কলম দিয়ে বল ভাইব্রেশন আর পজিশন সেন্স আর ফাইন টাচ, ক্রুড টাচ কোথা দিয়ে যায়? অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক, তাই তো, এটা হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, দিস ইজ ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, দিস ইজ ডর্সাল কলম। ডর্সাল কলমটাকে কি বলে? আর ডর্সাল কলম মেডিয়াল লেমেনিস্কাল সিস্টেম, তাই তো, ঠিক আছে। এবার আরেকটা জিনিস তোরা পড়েছিস কিরকম হয়, দেখ, যখন আমাদের কর্টিকো ওপর থেকে কি নামে, পিরামিডাল কর্টিকো স্পাইনাল একটা আছে, একটা কর্টিকো বালবার, ঠিক আছে, ইউএমএন এলিমেন্ট তোরা জানিস, সেটা নতুন করে আমি বলছি না। তো একটা জিনিস যেটা বলার জন্য এত কিছু আঁকলাম, এগুলো তোরা সবই জানিস, যখন কর্টিকো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট গুলো আমাদের কি এখান দিয়ে আসে, স্পাইনাল যে তোর ক্যানাল দিয়ে ঢোকে, তারপরে কি হয়, মানে ডিরেক্টলি ক্রস করে না, সেম লেভেলে ক্রস করে না, ঠিক আছে, দুটো লেভেল ওঠার পরে, সেম সাইডে দুটো লেভেল ওঠার পরে ক্রস করে, এটা বলছি আমি ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের গল্প, ঠিক আছে। তারপরে কোথায় অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোর একটা দুটো লেভেল উপরে ক্রস করে সেম সাইডে, এটা গেল। ডর্সাল কলামটা কি হয়, ডর্সাল কলামটা কিন্তু ক্রস করে না, সেম সাইডে ওঠে, মেডালাতে গিয়ে ক্রস করে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এটা এতক্ষণ কেন বলছি, তোদের কম্প্রেসিভ মাইলোপ্যাথি, নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি যখন পড়বি তখন দুটো জিনিস হয়, দেখ, যখন ডর্সাল কলামের ফাইবার গুলো আসে, সাপোজ এটা লেফট সাইডের ডর্সাল কলাম এখানে, তাহলে নিচে থেকে কি লেগ ফাইবার গুলো আসছে, তাই তো, লাম্বার স্যাক্রাল, প্রথমে স্যাক্রাল আসবে, তারপরে হচ্ছে লাম্বার আসবে, তাহলে স্যাক্রাল ফাইবারটা যখন এখানে আসবে কি রকম ভাবে এখানে জমা হবে, সাপোজ এটা নিচে থেকে, একদম নিচে থেকে আসছে, এটা হচ্ছে তোর স্যাক্রাল এলো, ঠিক আছে, তারপরে হ্যাঁ, তারপরে এটা কি আসবে, লাম্বার, তারপরে এটা থোরাসিক, তারপরে এটা সার্ভাইকাল, তাই তো। তার মানে এটা কি হচ্ছে তোর, তুই যদি ডর্সাল কলামে দেখিস, মানে মিডিয়াল টু ল্যাটারালি কি রকম হচ্ছে, ল্যাটারালি সার্ভাইকাল, ঠিক আছে, বুঝতে পারলি এটা? মানে এখানে যেহেতু ক্রস করছে না ফাইবার গুলো, শুধু লেফট সাইডটা দেখ, যখন নিচে থেকে লেগ ফাইবার গুলো আসছে, স্যাক্রাল আসছে, লাম্বার আসছে, পরপর এখানে অ্যারেঞ্জমেন্ট হবে এরকম, ঠিক আছে। তাহলে অ্যারেঞ্জমেন্ট অফ ফাইবারস ইন স্পাইনাল কর্ড অফ ডর্সাল কলাম কিরকম হবে, সিটিএলএস, তুই যদি মিডিয়াল টু ল্যাটারালি যাস তাহলে এরকম হবে, স্যাক্রাল, লাম্বার, থোরাসিক অ্যান্ড সার্ভাইকাল, ঠিক আছে। তো এখানে কি হবে, যখন ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা যখন দেখছিস তখন কি রকম হবে,
এটা যেহেতু ক্রস করছে, ক্রস করে এদিকে চলে আসছে, ঠিক আছে, যখনই ক্রস করছে এদিকে চলে আসছে, সাপোজ এটা স্যাক্রাল এলো, ঠিক আছে, তারপরে কি হচ্ছে, এখানে হচ্ছে তোর নাম্বারটা আসবে, তারপরে থোরাসিক, তারপরে সার্ভাইকাল, ঠিক আছে, তাহলে এখানে উল্টো হবে, সিটা সার্ভাইকালটা ভেতরের দিকে থাকে, ঠিক আছে, বোঝা গেল, বুঝতে পারলি তোরা? যখন ডরসাল কলামের ফাইবার গুলো তো ক্রস করছে না, তার জন্য যখন সাইড থেকে আসছে নিচের ফাইবার গুলো এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ঠিক আছে, এটা স্যাক্রাল, লাম্বার, থোরাসিক, তারপর হচ্ছে তোর সার্ভাইকাল, ঠিক আছে। তো মিডিয়াল টু ল্যাটারালি যখন আমরা যাচ্ছি তখন এটা প্রথমে হচ্ছে স্যাক্রাল, লাম্বার, থোরাসিক, সার্ভাইকাল। বাট ইন কেস অফ স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দে প্রসেস ইমিডিয়েটলি টু অপোজিট সাইড, ঠিক আছে, তার জন্য কি হচ্ছে, তোর এই ফাইবার গুলো যখন নিচে থেকে লেগ ফাইবার গুলো আসছে, স্যাক্রাল ফাইবার গুলো আসছে, তখন ল্যাটারালি জমা হচ্ছে, তারপরে যখন উপরে একটা একটা করে আসছে পরপর, ঠিক আছে, তার জন্য কি হবে, মিডিয়াল টু ল্যাটারালি তুই যখন দেখবি তখন এটা হচ্ছে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার অ্যান্ড স্যাক্রাল। এই জিনিসগুলো কেন বলছি, তোরা যখন কম্প্রেসিভ মাইলোপ্যাথি, নন কম্প্রেসিভ মাইলোপ্যাথি পড়েছিস, কম্প্রেসিভ মাইলোপ্যাথিতে দেখবি কিরকম হয়, এটা ইউ শেপেড প্যাটার্ন, প্রথমে রাইট লোয়ার লিম্ব হলো, তারপর লেফট লোয়ার লিম্ব, লেফট আপার লিম্ব, রাইট আপার লিম্ব, এরকম হয়, পড়েছিস তো, ঠিক আছে। আর কি হয় দেখবি, তোর কম্প্রেসিভ স্যাক্রাল স্পেয়ারিং হয়, ঠিক আছে, কোথায় স্যাক্রাল স্পেয়ারিং হবে, যদি কম্প্রেসিভ মাইলোপ্যাথি হয় সময় তোর স্যাক্রাল স্পেয়ারিং, মানে যেটা তোর হচ্ছে এক্সট্রা ডুরাল যদি কোনো কম্প্রেশন হয় সেখানে স্যাক্রাল স্পেয়ারিং হবে, কেন, সেটা স্যাক্রাল ফাইবার গুলো বাইরের দিকে থাকছে, বুঝতে পেরেছিস তো। কম্প্রেসিভ মাইলোপ্যাথি যদি পড়ানো হয়েছে তো তোদের কম্প্রেসিভ, নন কম্প্রেসিভ, ঠিক আছে। যদি কম্প্রেসিভটা ধরিস কি রকম হতে পারে, কম্প্রেসিভ ইন্ট্রাডুরাল হতে পারে, এক্সট্রা ডুরাল হতে পারে। ইন্ট্রাডুরালের কিছু কজ বল, সিরিঙ্গোমাইলিয়া, গ্লায়োমা, ঠিক আছে। এক্সট্রা ডুরাল মানে ডুরার বাইরে, ঠিক আছে, সরি, ইন্টারমেডুলারি, এক্সট্রা মেডুলারি মানে স্পাইনাল কর্ডের বাইরে। এবার এক্সট্রা মেডুলারি কত রকম হতে পারে, ডুরার ভেতরে হতে পারে, ডুরার বাইরে হতে পারে, ইন্ট্রাডুরাল হতে পারে, এক্সট্রা ডুরাল হতে পারে, ঠিক আছে। ইন্ট্রাডুরালের কজ কি, মেনিনজিওমা, এপেন্ডাইমোমা, ঠিক আছে, নিউরোফাইব্রোমা, এগুলো হতে পারে এক্সট্রা ইন্ট্রাডুরাল। আর যদি এক্সট্রা ডুরাল বলিস মানে আমাদের যে স্পাইনাল কর্ডের কভারিংস রয়েছে, বাইরেটা কি ডুরামেটার, তার বাইরে কি আছে, বোনস আছে, ভার্টিব্রা আছে, ঠিক আছে। তো সেখানে কি হতে পারে, কোনো যদি ফ্র্যাকচার হয়, তোর ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, সেখানে যদি পিআইভিডি হয় সেখানে হতে পারে, এপিডুরাল কোনো অ্যাবসেস হতে পারে, পট স্পাইন টিভি থেকে, সেগুলো হচ্ছে এক্সট্রাডুরাল কজেস অফ কম্প্রেসিভ মাইলোপ্যাথি, ঠিক আছে। এগুলো মুখস্থ করার কিছু নেই। এক্সট্রাডুরাল মানে কি, সেখানে বোন আছে, তার সঙ্গে যে তোর ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, সেখানে যদি কোনো প্রবলেম হয় দ্যাট ক্যান লিড টু এক্সট্রাডুরাল কজেস অফ কম্প্রেসিভ মাইলোপ্যাথি, ঠিক আছে। তো যখন তোরা দেখবি যে এক্সট্রা ডুরাল কোনো লিশন হচ্ছে, দ্যাট ক্যান স্পেয়ার স্যাক্রাল ফাইবার, দ্যাটস ওয়াই ইটস কল্ড স্যাক্রাল স্পেয়ারিং, ঠিক আছে। এই স্যাক্রাল স্পেয়ারিংটা বোঝানোর জন্য এত কিছু বললাম, বুঝতে পেরেছিস তো। অ্যারেঞ্জমেন্ট অফ ফাইবার গুলো কিরকম হয় এটা লাগবে তো পরীক্ষা। বেশ, এটা একটা পার্ট গেল। আর যেটা তোদের জানতে হবে সেটা হচ্ছে, আগের দিন বলেছিলাম আমি, লোকালাইজেশন অফ লিশন বোথ ইন কেস অফ হেমিপ্লেজিয়া অ্যান্ড ইন কেস অফ প্যারাপ্লেজিয়া অলসো, ঠিক আছে। তো হেমিপ্লেজিয়াটা আগের দিন কিছুটা পার্ট আমি বলেছিলাম, কি হবে বল, কেউ একজন বল। কোনো একটা হেমিপ্যারেসিসের পেশেন্ট পেলি, তারপরে কি দেখবি পেশেন্টটার, কি বলেছিলাম আগের দিন, ফেসিয়াল নার্ভ দেখতে হবে, ফেসিয়াল নার্ভ ইনভলভমেন্ট হয়েছে কি হয়নি, ঠিক আছে। সেভেন নার্ভ পলসি আছে কি নেই, ইয়েস নো, ঠিক আছে। যদি থাকে তাহলে আগের দিন কি বলেছিলাম, সাপোজ লেফট সাইডেড হেমিপ্যারেসিস আছে, তার সঙ্গে রাইট সাইডেড মানে কন্ট্রাল্যাটারাল এলিমেন্ট টাইপ অফ ফেসিয়াল নার্ভ পলসি আছে, তাহলে লিশন কোথায়, ফেসিয়াল নার্ভ নিউক্লিয়াসে, নিউক্লিয়াসটা কোথায় থাকে, পন্সে থাকে, ঠিক আছে। তাহলে
এটা যদি তোর আচ্ছা ফেসিয়াল নার্ভ পলসি আছে, সেটা কি রকম হতে পারে? ইউমেন এলিমেন্ট নয়, এটা হতে পারে তোর কন্ট্রাল্যাটারাল হতে পারে, ইপসিল্যাটারাল হতে পারে। ঠিক আছে, যদি কন্ট্রাল্যাটারাল হয়, কন্ট্রাল্যাটারাল এলিমেন্ট টাইপ অফ পলসি হয়, দেন দ্য লিসন ইজ ইন দ্য পন্স। ঠিক আছে, আর যদি ইপসিল্যাটারাল হয় তার মানে কি পন্সে নেই, পন্সের উপরে কোথাও আছে। ঠিক আছে, পন্সের উপরে কি কি স্ট্রাকচার আমরা দেখব? মিড ব্রেন দেখব। তাহলে মিড ব্রেন দেখার জন্য কোন নার্ভ দেখতে হবে? থার্ড নার্ভ। থার্ড নার্ভ পলসি আছে কিনা দেখব। ঠিক আছে, যদি ইপসিল্যাটারাল হয় থার্ড নার্ভ পলসি আছে কিনা, যদি থার্ড নার্ভ পলসি থাকে দেন লিসন ইজ ইন দা মিড ব্রেন। ঠিক আছে, আর যদি থার্ড নার্ভ পলসি না থাকে তার মানে কি মিড ব্রেনে নেই, তারও উপরে আছে। তার উপরে কোথায় কোথায় হতে পারে? মিড ব্রেনের উপরে মেডালা, এটা তো উপরে কথা বলছি, মেডালা তো এখনো আসেনি। ফেসিয়াল নার্ভ ইপসিল্যাটারাল পলসি আছে, থার্ড নার্ভ পলসি নেই, মানে মিড ব্রেনে কিছু নেই। ঠিক আছে, মিড ব্রেনে নেই, তার উপরে কি আছে? ইন্টারনাল ক্যাপসুল আছে। তো ইন্টারনাল ক্যাপসুলে যদি হয় তাহলে কি হতে পারে? কোথায় কোথায় হতে পারে বল? ইন্টারনাল ক্যাপসুল, তাই তো? ইন্টারনাল ক্যাপসুলে হলে কি হবে? ডেন্স হেমিপ্যারেসিস, আগের দিন বলেছিলাম। ডেন্স হেমিপ্যারেসিস মানে কি? হ্যাঁ, ইন্টারনাল ক্যাপসুলে কি হয়, মানে একটু ছোটখাটো স্ট্রোক হলেও সেখানে দেখবি হিউজ ইম্প্যাক্ট হয়, কারণ সব ফাইবার গুলো ওখানে গিয়ে জমা হয়, তাই তো? সেখান দিয়ে পাস করে। তো ডেন্স হেমিপ্যারেসিস মানে কিন্তু এটা নয় যে সেখানে সব ফাইবার গুলো কনজেস্টেড থাকে বলে আমরা ডেন্স বলছি। ডেন্স মানে কি, সাপোজ যদি হেমিপ্যারেসিস হয় তাহলে লেফট সাইডের যদি হেমিপ্যারেসিস হয়, লেফট হ্যান্ডে যেরকম উইকনেস হবে হাতের, লেফট লোয়ার লিম্বেও সেরকম একই রকম হবে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ডেন্স হেমিপ্যারেসিস। তাহলে বুঝবো কি করে ডেন্স হেমিপ্যারেসিস থাকবে? তার সঙ্গে কি হতে পারে? সেন্সরি অ্যাবনরমালিটি থাকতে পারে, হেমি অ্যানাস্থেসিয়া থাকতে পারে, কারণ সেখানে তো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট গুলো যাবে। ঠিক আছে, ডেন্স হেমিপ্যারেসিস। আর যদি করোনা রেডিয়েটাতে হয় তাহলে কি হবে? কারণ করোনা রেডিয়েটাতে কি হয়, সেখানে তো ফাইবার গুলো ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড আছে। এবার যদি তোর লোয়ার লিম্ব ফাইবারস গুলো এফেক্টেড হয় তাহলে লোয়ার লিম্ব মনোপ্যারেসিস হবে, আপার লিম্ব ফাইবারস গুলো এফেক্টেড হলে আপার লিম্ব মনোপ্যারেসিস হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? মনোপ্যারেসিস। মানে সাপোজ তোকে কোনো একটা পেশেন্ট হিস্ট্রি নিতে বললো, যার হিস্ট্রি নিতে গিয়ে দেখছিস হেমিপ্যারেসিস নেই, শুধু একটা পায়ে উইকনেস আছে বা একটা হাতে উইকনেস আছে, তাহলে হতে পারে সেটা করোনা রেডিয়েটাতে কোনো স্ট্রোক হয়েছে। ঠিক আছে, প্যারাসিস। আর কর্টেক্সে হতে পারে। কর্টেক্সে হলে দুটো লিশন হতে পারে, একটা হচ্ছে তো ডমিনেন্ট হেমিস্ফিয়ারে হতে পারে, নন ডমিনেন্ট হেমিস্ফিয়ারে হতে পারে। আমাদের ডমিনেন্ট হেমিস্ফিয়ার কোনটা? লেফট। এবার ডমিনেন্ট হেমিস্ফিয়ারে হলে কি কি সিমটমস হবে আর নন ডমিনেন্ট হলে কি কি সিমটমস হবে বল? দেখ, একটা জিনিস যদি কর্টেক্সে হয় তোর হেমিপ্যারেসিস মানে মোটর উইকনেস ছাড়াও আর কি কি হবে? একটা সেন্সরি হবে, ঠিক আছে, হেমি অ্যানাস্থেসিয়া যেটা আমরা বলি। আর কি হবে? আয়ের প্রবলেম। কিরকম প্রবলেম হবে? কি বলে সেটাকে? হোমোনিমাস হেমি অ্যানোপিয়া। হোমোনিমাস কেন? একটা সাইডে হচ্ছে। হেমি অ্যানোপিয়া মানে কি? সেম সাইডেড। কিরকম হয় বলতো? হ্যাঁ, মানে একই ফিল্ড অফ ভিশন যাবে, যেটা টেম্পোরাল গেলে টেম্পোরাল যাবে, ন্যাসাল গেলে ন্যাসাল যাবে, এরকম। দ্যাট ইজ কল্ড হোমোনিমাস হেমি অ্যানোপিয়া। ঠিক আছে, হয়। সেটা কি জন্য হতে পারে? দ্যাট ক্যান বি ডিউ টু মিডল সেরিব্রাল আর্টারি ইনভলভমেন্ট,
or due to posterior cerebral artery involvement, but macula will be spared কারণ macula has a dual supply from MCA plus PCA. ঠিক আছে, বুঝতে পেরেছিস? homonymous hemianopia with macular sparing, ম্যাকুলাটা কিন্তু ইনভলভমেন্ট হবে না। ঠিক আছে, বেশ। আর কি হবে যদি ডমিনেন্ট হেমিস্ফিয়ারে ইনভলভমেন্ট হয়? যদি ফ্রন্টাল লোব ইনভলভমেন্ট হয় কি হবে? ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে। অ্যাফাসিয়া হবে। সেটা তোরা যদি দেখিস মিডল সেরিব্রাল আর্টারি যেটা আঁকলাম এখন, সার্কেল অফ উইলিস থেকে ক্রস করে দুটো সেগমেন্ট থাকে, ঠিক আছে, M1 M2, ঠিক আছে। তো যখন সিলভিয়ান ফিসারে যায় মিডল সেরিব্রাল আর্টারিটা, দাঁড়া তুমি ছবিটা দেখ, সিলভিয়ান ফিসারে গিয়ে সেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। এই দেখ, এটা হচ্ছে সার্কেল অফ উইলিসের এই পার্টটা, এটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি, এটা সিলভিয়ান ফিসার, ঠিক আছে। নেক্সট ছবিটা দেখ, এই সিলভিয়ান ফিসারে এসে মিডল সেরিব্রাল আর্টারিটা দুটো ভাগে ভাগ হচ্ছে, সুপিরিয়র সেগমেন্ট, ইনফিরিয়র সেগমেন্ট, ঠিক আছে। সুপিরিয়রটা সাপ্লাই করে এই পোরশনটা, প্যারাটাল লোব, ফ্রন্টাল লোব, এটা। ইনফিরিয়র সেগমেন্টটা হচ্ছে টেম্পোরাল অ্যান্ড সাম পার্টস অফ দা অক্সিপিটাল লোব। তাহলে এখানে যদি এমসি এর এই মেন স্টেমটা যদি ইনভলভমেন্ট হয়, এমন সেগমেন্টে যদি কোনো স্ট্রোক হয়, মানে কোনো থ্রম্বাস থাকে বা এম্বোলাইজ থাকে বা যদি হেমারেজ হয়, তাহলে কি হবে? এখানে কি ব্রোকা এরিয়া কোথায় থাকে? ওয়ার্নিক্স এরিয়া কোথায় থাকে? ব্রোকা এরিয়া লোকেশন কোথায়? না, এই দিকটায় ওই দিকটায় বললে হবে না। ব্রডম্যান এরিয়া কত? 21 22, সেটা কোথায় বল? হ্যাঁ, সামনের দিকে। সেটা কোথায়? ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস, তাই তো। আর ওয়ার্নিক্স এরিয়া কোথায় থাকে? 44 45, সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, ঠিক আছে। তাহলে দুটোই যাবে। অ্যাফাসিয়া হবে পেশেন্টের। কি রকম অ্যাফাসিয়া, কত রকম অ্যাফাসিয়া তোরা জানিস? কি ডিফারেন্স কি? ধর একটা পেশেন্ট এলো, আমি সিভিএ পেশেন্টের এক্সামিনেশন করছি, থিওরিটিক্যাল জিনিস তো জানতেই হবে, কিভাবে পেশেন্টটাকে আমরা জিজ্ঞেস করব, মানে এক্সামিন কিভাবে করবি অ্যাফাসিয়ার জন্য? পেশেন্টকে প্রথমে জিজ্ঞেস করবি তোমার নাম কি। পেশেন্ট যদি ঠিকঠাক বলতে পারে দ্যাট ইজ ওকে, ঠিক আছে। মানে কোনো একটা পেশেন্ট যখন কথা বলছে তার কি কি জিনিস আমরা দেখি, একটা দেখবো আমরা কথা ঠিকঠাক বলছে কিনা, ফ্লুয়েন্সি, ডিসআর্থ্রিয়া আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। মানে ইজ ইট অ্যাফাসিয়া অর ডিসফাসিয়া অর ডিসআর্থ্রিয়া অর ডিসফোনিয়া। ডিসফোনিয়া মানে কি? ফোনেশন হচ্ছে না, ভোকাল কর্ডের কোনো প্রবলেম, ঠিক আছে। ডিসআর্থ্রিয়া মানে কি? সাউন্ড, ল্যাঙ্গুয়েজ, ব্রেন ঠিক আছে, সবই ঠিক আছে, বাট আর্টিকুলেশন হচ্ছে না ডিউ টু সাম প্রবলেম ইন ইদার লিঙ্গুয়াল মাসেলস অর প্যালাটাল মাসেলস অর জ মাসেলস, ঠিক আছে। আর্টিকুলেশন হচ্ছে না, অর অ্যাফাসিয়া অর ডিসফাসিয়া মানে ল্যাঙ্গুয়েজ ফরমেশনই হচ্ছে না, ঠিক আছে। তাহলে অ্যাফাসিয়া তোরা যেটা বলছিস, ব্রোকা হতে পারে, ওয়ার্নিক অ্যাফাসিয়া হতে পারে, গ্লোবাল অ্যাফাসিয়া, আরো 2-3 রকমের অ্যাফাসিয়া আছে যেগুলো তোদের লাগবে না। একটা হচ্ছে কন্ডাকশন অ্যাফাসিয়া, একটা হচ্ছে অ্যানোমিক অ্যাফাসিয়া, ঠিক আছে। তো এই তিনটে আপাতত মনে রাখলেই হবে। কিভাবে এক্সামিন করবি পেশেন্টকে? নাম বললো, ঠিক আছে, তার মানে ঠিক আছে। যদি বলতে না পারে তাহলে কোনো ফ্যামিলিয়ার অবজেক্ট তুই দেখে বা ওরা কিছু একটা দেখালি, সেটা বলতে যদি পারে বা যদি পেশেন্ট ইন্ডিকেট করছে যে এটা এই জিনিসটা, ঠিক আছে, বা তুই ওকে লিখতে বললি, যদি এডুকেটেড পেশেন্ট হয়, ওর নাম কি ও যদি লিখে দিতে পারে, বলতে পারছে না, দ্যাট ইজ ব্রোকা অ্যাফাসিয়া, ঠিক আছে। আর যদি সেটাও পারছে না, তার মানে কি হতে পারে? হয় বুঝতেই পারছে না কিছু, ইট ক্যান বি ওয়ার্নিক অ্যাফাসিয়া অর গ্লোবাল অ্যাফাসিয়া, ঠিক আছে। বুঝতে পেরেছিস তো? পেশেন্ট যদি বলতে না পারে, তুই ওকে কোনো ফ্যামিলিয়ার অবজেক্ট দেখাতে পারিস, বা সেটা অবজেক্টটা দেখে ওকে লিখতে বলতে পারিস যেটা এটা কি অবজেক্ট, বা ওর নাম লিখতে বললি, সেটা যদি করতে পারে দ্যাট ইজ ওকে, দ্যাট মিনস ইট ইজ ডিউ টু ব্রোকা অ্যাফাসিয়া। আর যদি কোনোটাই করতে না পারে, দ্যাট ক্যান বি ডিউ টু ওয়ার্নিক্স অর গ্লোবাল অ্যাফাসিয়া, ঠিক আছে। আর ডিসআর্থ্রিয়া কিরকম হয়? দুটো টাইপ হতে পারে। ইফ ইট ইজ ডিউ টু ইউএমএন টাইপ অফ পলসি, ইট কি বলি আমরা? স্প্যাস্টিক ডিসআর্থ্রিয়া। আর যদি এলিমেন্ট টাইপ অফ পলসি হয়, সেটাকে কি বলি? স্প্যাস্টিক। আর কি হয়? ফ্ল্যাক্সিড হবে,
ঠিক আছে? তো ডিফারেন্স কি দুটোর মধ্যে? স্প্যাস্টিক যদি হয় পেশেন্ট কথা বলবে, সিলেবল যে কথাগুলো বলবে ওর নামটা বলবে সেটা একটু ছাড়া ছাড়া, ইনডিস্টিংক্ট, মানে ডিস্টিংক্ট হবে, ইনডিস্টিংক্ট হবে না। ঠিক আছে? বলবে সবই এবং তুই বুঝতে পারবি। ঠিক আছে? কিন্তু ইন কেস অফ ফ্ল্যাক্সিড বা এলিমেন্ট টাইপ অফ ডিসার্চিয়া, পেশেন্ট যেটা বলবে সেটা খুব জড়িয়ে যাবে, ঠিকঠাক বুঝতে পারবে না। ঠিক আছে? তো দ্যাট ইজ ডিফারেন্স বিটুইন স্প্যাস্টিক অ্যান্ড ফ্ল্যাক্সিড ডিসার্চিয়া। ঠিক আছে? বেশ, এটা বোঝা গেল তো সাইট অফ লিশন। আর কোথায় হতে পারে লিসন? ব্রেন স্টেমে। যেটা আর একটা পয়েন্ট যেটা বাদ থেকে গেছে সেটা তো তোরা কেউ বলছিস না। এখানে যদি 7 নাম পলসি না থাকে তাহলে কি হতে পারে? মানে পন্সের নিচে কোনো লিশন আছে? কোথায় নিচে? মেডালাতে হতে পারে। আর রিকভারিং স্টেজ, সাপোজ একটা হেমিপ্যারাসিস পেশেন্টের ফেসিয়াল নার্ভ পলসি ছিল, তুই 15 দিন পরে দেখছিস পেশেন্টটাকে অলরেডি রিকভার করে গেছে ফেসিয়াল নার্ভ। ঠিক আছে? তাহলে ইট ক্যান বি ডিউ টু রিকভারিং স্টেজ। এটা বললে হবে না, পরীক্ষার সময় তোদের কিন্তু লোকালাইজেশন অফ লিশন কিন্তু জিজ্ঞেস করবে। ঠিক আছে? হেমিপ্যারাসিস কেস থাকলেই জিজ্ঞেস করবে কোথায় লিশন আছে, এটা বলতে হবে। ঠিক আছে? আর এটা গেল অ্যান্টিরিয়র সার্কুলেশনের গল্প। পস্টিরিয়র সার্কুলেশনে কে থাকে? ভার্টিব্রাল আর্টারি, বেসিলার আর্টারি, পস্টিরিয়র সেরিব্রাল আর্টারি। ঠিক আছে? তোরা বইয়ে পড়েছিস হয়তো, আর এমসিকিউ এ আসে দেখবি অনেক, ব্রেন স্টেম সিনড্রোম, এটা তোদের শর্ট নোটও আসে অনেক সময়। অনেক রকম গাদাগুচ্ছের সিনড্রোম আছে এবং সেগুলো মুখস্থ করতে খুবই কষ্ট হয়, তাই তো? তো সেইগুলো যাতে খুব মুখস্থ করতে না হয় সেটা একটু মনে রাখতে হবে। তোদের কিছু ফর্মুলা আছে, দ্যাট ইজ কল্ড রুল অফ 4। ঠিক আছে? রুল অফ 4টা কি? কি কি সিনড্রোম জানিস বলতো? ব্রেন স্টেম সিনড্রোমের নাম বলতো কিছু কিছু। ল্যাটারাল মেডালারি সিনড্রোম, কি বলে ওর আরেকটা নাম কি? ওয়েলেনবার্গ, তাই তো? আর বল বল একটা করে বল। মিডিয়াল ল্যাটারাল মেডুলারি যদি থাকে তাহলে মিডিয়াল মেডুলারি থাকবে ডেফিনেটলি, সেটার নাম কি? ডিজেরিন সিনড্রোম, তাই তো? আর এটা গেল তোর মেডালা, তাই তো? আচ্ছা, মেডালাকে কি সাপ্লাই করে? এই ব্রাউন সিকোয়েড এখানে আসবে না। হ্যাঁ, মেডালাকে কোন আর্টারি সাপ্লাই করে? মিড ব্রেন আর পন্সে কে সাপ্লাই করে? এখনই তো আঁকলাম। হ্যাঁ, anterior inferior and posterior inferior cerebral artery mainly supplies medulla. Pons is supplied from the branches from the basilar artery. ঠিক আছে? আর মিড ব্রেন হচ্ছে কিছু some branches from the posterior cerebral artery. ঠিক আছে? বেশ, তাহলে কিভাবে মনে রাখবি দেখ, এখানে তোদের বোঝার সুবিধার জন্য এইভাবে আঁকছি আমি জিনিসগুলো। সাপোজ দিস ইজ মিড ব্রেন, দিস ইজ পন্স এন্ড দিস ইজ মেডালা। ঠিক আছে? এটা কিন্তু স্কেমিক ডায়াগ্রাম। ঠিক আছে? এরকম দেখতে নয়। এবার কিছু ফর্মুলা আছে, সেটা হচ্ছে দেয়ার আর 4 মিডলাইন স্ট্রাকচার স্টার্টিং উইথ এম ওয়ার্ড। ঠিক আছে? কি কি মিডলাইন? এটা মিডিয়াল সাইড, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাটারাল সাইড। এটা যদি তোর মিড ব্রেন হয়, this is pons and this is medulla। ঠিক আছে? বেশ, তাহলে there are four midline structure starting with letter M। কি কি স্ট্রাকচার আছে একটা বল? medial lemniscus, that is dorsal column। ঠিক আছে? মোটর পাথওয়ে, মোটর পাথওয়েটা কি? কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। This is medial lemniscus।
দিস ইজ এমএলএফ, মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস। ঠিক আছে, আর একটা হচ্ছে যে আমাদের ক্রেনিয়াল নার্ভস গুলো রয়েছে তার মধ্যে 4টে ক্রেনিয়াল নার্ভস মিডিয়ালি থাকে, বাকিগুলো ল্যাটারালি থাকে, এটা মনে রাখবে। ঠিক আছে, কোন 4টে ক্রেনিয়াল নার্ভস মিডিয়ালি থাকে? 3, 4, 6 and 12। ঠিক আছে, আর কোনটা কোথায় থাকে? 4টে ক্রেনিয়াল নার্ভ পন্সে থাকে, 4টে পন্সের উপরে থাকে, 4টে পন্সের নিচে। ঠিক আছে, তার মানে কি 3, 4 কোথায় থাকবে? মিড ব্রেনে থাকবে। ঠিক আছে, আর 5, 6, 7, 8 ইন দ্য পন্স, বাকিগুলো হচ্ছে নিচে। ঠিক আছে, তাহলে 4টে এম কি কি হলো? একটা হচ্ছে মোটর পাথওয়ে, দ্যাট ইজ কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। তো যদি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ড্যামেজ হয়, সাপোজ রাইট সাইডের যদি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ড্যামেজ হয়, তাহলে কি হবে? লেফট সাইডের হেমিপ্যারেসিস হবে। ঠিক আছে, আর মিডিয়াল ল্যামিনিসকাস, দ্যাট ইজ ডরসাল কলাম যদি ইনভলভ হয়, তাহলে কি হবে? কন্ট্রাল্যাটারাল লস অফ পজিশন ভাইব্রেশন সেন্স। ঠিক আছে, এমএলএফটা মেইনলি হচ্ছে তোর ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া। এমএলএফ মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস যদি ড্যামেজ হয়, সেখানে ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া হবে। সেটা কি ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া? পড়েছিস তো তোরা? আয় বল, জানিস না? সাপোজ আমি পেশেন্টটাকে লেফট সাইডে তাকাতে বলছি, তখন কি হবে? আমার রাইট আইয়ের অ্যাডাকশন হবে না, রাইট আইয়ের অ্যাডাকশন হবে না, বাট লেফট আই কি হবে? নিস্ট্যাগমাস হবে। দ্যাট ইজ কল্ড আইএনও। ঠিক আছে, বাকি বেসিক প্যাথোফিজিওলজি গুলো তোরা ভালো আয়ে পড়েছিস, ক্লিনিক্যাল যেটুকু লাগবে সেটুকু বললাম। ঠিক আছে, আর কি আছে? মোটর নিউক্লিয়াস। মোটর নিউক্লিয়াস, তাহলে এটা যদি মিড ব্রেন হয় তাহলে কি থাকবে এখানে? থার্ড নার্ভ নিউক্লিয়াস থাকবে, তাই তো? আর ল্যাটারাল স্ট্রাকচারস গুলো কি? দেয়ার আর 4 ল্যাটারাল স্ট্রাকচারস স্টার্টিং উইথ লেটার এল। ঠিক আছে, কি কি আছে বল? স্পাইনো, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এগুলো হচ্ছে মিডিয়াল। মোটর পাথওয়ে, মিডিয়াল ল্যামিনিসকাস, মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস এন্ড মোটর নিউক্লিয়াস। ঠিক আছে, 4টে হলো। There are 4 side or lateral structure that starts with S, that is spinocerebellar pathway, spinothalamic pathway, sensory nucleus of fifth nerve and sympathetic pathway. Sympathetic pathway যদি প্রবলেম হয় কি হবে সেখানে? হর্নার সিনড্রোম। ঠিক আছে, sensory nucleus of fifth nerve, that is responsible for কি? ফিফথ নার্ভের কতগুলো নিউক্লিয়াস আছে? মোটর নিউক্লিয়াস, সেন্সরি নিউক্লিয়াস, জানিস তো? তার মধ্যে সেন্সরি নিউক্লিয়াসটা কি করে? আমাদের ফেসিয়াল যে সেন্সেশন থাকে, সেই সেন্সেশন গুলো ক্যারি আউট করে। ঠিক আছে, তাহলে ফিফথ নার্ভের যে স্পাইনাল নিউক্লিয়াস, সেন্সরি নিউক্লিয়াসটা যদি ড্যামেজ হয়, তাহলে ফেসিয়াল একটা সাইডের ফেসিয়াল সেন্সেশন লস্ট হবে। ঠিক আছে, আর স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট যদি ইনভলভমেন্ট হয়, তাহলে কি হয়? ড্যামেজ হলে কি হবে? কন্ট্রাল্যাটারাল সাইডের পেন এন্ড টেম্পারেচার পাথওয়েটা যাবে। আর স্পাইনোসেরিবেলার পাথওয়ে মানে কি? অ্যাটাক্সিয়া। এটা ড্যামেজ হলে সেটা অ্যাটাক্সিয়া হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? এগুলো হচ্ছে 4টে ল্যাটারাল স্ট্রাকচার স্টার্টিং উইথ এস, আর দিস আর 4 মিডিয়াল স্ট্রাকচার স্টার্টিং উইথ এম। এবার এতগুলো জিনিস কেন বললাম? দেখ, যদি মিড ব্রেনে কোনো ইনজুরি হয়, কোনো ড্যামেজ হয়, তাহলে সেখানে কি হবে? হেমিপ্যারেসিস অ্যালং উইথ, এর আগে যেটা বলছিলাম তোদের, হেমিপ্যারেসিস থাকলে প্রথমে আমরা সেভেন্থ নার্ভ দেখবো, তারপরে থার্ড নার্ভ দেখবো। সাপোজ একটা লেফট সাইডের হেমিপ্যারেসিস আছে, তার সঙ্গে ইপসিল্যাটারাল ফেসিয়াল নার্ভ পলসি এন্ড থার্ড নার্ভ পলসি আছে। ঠিক আছে, তাহলে যদি হেমিপ্যারেসিস থাকে আর প্লাস তোর ইপসিল্যাটারাল থার্ড নার্ভ পলসি, মানে কি? তোর যদি মিড ব্রেনের কোনো মিডিয়াল কোনো স্ট্রাকচার ড্যামেজ হয়, এখানে কি আছে? মোটর পাথওয়ে আছে। ঠিক আছে, তাহলে কি হবে? সরি, এটা কন্ট্রাল্যাটারাল। এখানে কি হবে? মোটর পাথওয়ে ড্যামেজ হবে। ঠিক আছে, মোটর পাথওয়ে ড্যামেজ হলে কি হবে? কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা যাবে, আর কি আছে? থার্ড নার্ভ নিউক্লিয়াস আছে। ঠিক আছে, থার্ড নার্ভ নিউক্লিয়াসটা যাবে। তাহলে এটাকে কি বলে? হেমিপ্যারেসিস। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের জন্য হেমিপ্যারেসিস হবে। আর থার্ড নার্ভ নিউক্লিয়াস ড্যামেজ হলে কি হবে? যেরকম ফিচারস হয় আমাদের থার্ড নার্ভ নিউক্লিয়াস, সেটা হবে। তাহলে হেমিপ্যারেসিস উইথ থার্ড নার্ভ পলসি, কি বলে এটা সিনড্রোমটাকে? ওয়েবার সিনড্রোম। ঠিক আছে, মিড ব্রেনের এই পস্টিরিয়র সাইডে রেড নিউক্লিয়াস বলে একটা জিনিস আছে, তোরা অ্যানাটমিতে পড়েছিস।
that red nucleus is responsible for, if red nucleus is damaged, that can lead to ataxia. ঠিক আছে, তাহলে তোর যদি হেমিপ্যারেসিস হয় তার সঙ্গে অ্যাটাক্সিয়া থাকে তাহলে সেটাকে কি সিনড্রোম বলবো? হেমিপ্যারেসিস প্লাস অ্যাটাক্সিয়া, ক্লড সিনড্রোম, CLAUDE। ঠিক আছে, আরেকটা জিনিস আছে যেটাকে বলে বেনেডিক্ট সিনড্রোম। বেনেডিক্ট সিনড্রোমটা কি? কিছুই নয়, বেনেডিক্ট ইজ ইকুয়াল টু হচ্ছে তোর ওয়েবার প্লাস ক্লড। বুঝতে পেরেছিস? মানে হেমিপ্যারেসিস প্লাস হচ্ছে তোর থার্ড নার্ভ পলসি প্লাস অ্যাটাক্সিয়া, দ্যাট ইজ কল্ড বেনেডিক্ট সিনড্রোম। ঠিক আছে, তাহলে সিনড্রোমগুলো আর মুখস্থ করার দরকার নেই। মিড ব্রেনে থাকছে তোর মোটর পাথওয়ে, দ্যাট ইজ কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, থার্ড নার্ভ। এখানে যদি মিডিয়াল সাইডে কোনো অ্যাফেক্টেড হয় কিছু তাহলে কি হবে? কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের জন্য তোর হেমিপ্যারেসিস হচ্ছে আর থার্ড নার্ভ নিউক্লিয়াস পলস হচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ ওয়েবার সিনড্রোম। যদি রেড নিউক্লিয়াস অ্যাফেক্টেড হয় দ্যাট ক্যান লিডস টু অ্যাটাক্সিয়া। সো ইফ ইট ইজ হেমিপ্যারেসিস প্লাস অ্যাটাক্সিয়া দ্যাট ইজ ক্লড সিনড্রোম। ইফ ইট ইজ বোথ ওয়েবার প্লাস ক্লড দ্যাট ইজ বেনেডিক্ট সিনড্রোম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মিড ব্রেন সিনড্রোম গুলো যদি তোদের শর্ট নোট আসে, ব্রেন স্টেম সিনড্রোম, তাহলে মিড ব্রেনের মধ্যে এই তিনটে লিখতে পারবি তো? ঠিক আছে, নেক্সট চলে আয় তোর পন্সে। এতক্ষণ যেটা বলছিলাম যে সাপোজ লেফট সাইডেড হেমিপ্যারেসিস আছে, তার সঙ্গে রাইট সাইডেড মানে কন্ট্রাল্যাটারাল এলিমেন্ট টাইপ অফ ফেসিয়াল নার্ভ পলসি, যেটা এতক্ষণ বলছিলাম। ঠিক আছে, সেটা কি বলে? মানে এই লিসেনটা যদি তোর পন্সের মিডিয়াল সাইডে হয় তাহলে এখানে থার্ড না থেকে এখানে কি হবে? সেভেন্থ নার্ভ থাকবে, তাই তো? তার সঙ্গে মোটর পাথওয়ে সবগুলোই আছে। তো মোটর পাথওয়ে যদি যায় তাহলে কি হবে? কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ড্যামেজ হবে। ঠিক আছে, সেখানে তাহলে কি হবে? একটা হেমিপ্যারেসিস হলো, হেমিপ্যারেসিস প্লাস কন্ট্রাল্যাটারাল এলিমেন্ট টাইপ অফ সেভেন নার্ভ পলসি। কি বলে এটা? কি বলে নাম? মিলার্ড গুবলার সিনড্রোম, তাই তো? ঠিক আছে, এবার মিলার্ড গুবলার সিনড্রোম হলে কি হবে? তার সঙ্গে 7-এর কাছাকাছি দেখবি 6-এর নার্ভ নিউক্লিয়াস থাকে, তার মানে দুটোই ইনভলভমেন্ট হবে। ঠিক আছে, ফেসিয়াল কলিকুলাস। তো 7, 6 প্লাস হেমিপ্যারেসিস, দ্যাট ইজ কল্ড মিলার্ড গুবলার সিনড্রোম। আর যদি 7টা ইনভলভ না হয়, অনলি 6 ইনভলভ হয়, হেমিপ্যারেসিস প্লাস 6 নার্ভ পলসি, সেটাকে কি বলে? রেমন্ড সিনড্রোম। ঠিক আছে, মানে এগুলো আমি যেগুলো বলছি বইয়ে দেখবি, এগুলো ছাড়াও আরো অনেক সিনড্রোম আছে, তোদের যেগুলো লাগবে সেগুলো বলছি। ঠিক আছে, তাহলে মিড ব্রেন সিনড্রোম গেল, ওয়েবার, ক্লড অ্যান্ড বেনেডিক্ট। পন্সে হচ্ছে তোর মিলার্ড গুবলার, হেমিপ্যারেসিস 6 প্লাস 7। ঠিক আছে, আর যদি শুধু হেমিপ্যারেসিস প্লাস 6 হয় দ্যাট ইজ কল্ড রেমন্ড সিনড্রোম। হেমিপ্যারেসিস প্লাস 6 নার্ভ পলসি, রেমন্ড সিনড্রোম। ঠিক আছে, এবার চলে আয় মেডালাতে। ঠিক আছে, বেশ, মেডালাতে তোরা যেটা বলছিলিস ল্যাটারাল মেডুলারি সিনড্রোম অ্যান্ড মিডিয়াল মেডুলারি সিনড্রোম, তাই তো? ল্যাটারাল মেডুলারি সিনড্রোমটাকে কি বলে? ওয়েলেনবার্গ সিনড্রোম। ঠিক আছে, ল্যাটারালি তাহলে যেটা বললাম তোদের কি কি স্ট্রাকচার থাকে ল্যাটারালি? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। কি কি হবে ল্যাটারাল মেডুলারি সিনড্রোমের ফিচার্স? কি কি হবে এখানে দেখ। স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট যদি অ্যাফেক্টেড হয় তাহলে সেখানে কি হবে? অ্যাটাক্সিয়া হবে, তাই তো? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হলে কন্ট্রাল্যাটারাল পেন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশনটা চলে যাবে। সেন্সরি নিউক্লিয়াস অফ ফিফথ নার্ভ গেলে কি হবে? ইপসিল্যাটারাল অল্টারেশন অফ পেন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন ওভার ফেস। আর সিম্প্যাথেটিক ট্রাঙ্ক যদি যায় সেখানে কি হবে? হর্নার সিনড্রোম হবে। এই সবগুলোই হচ্ছে তো ল্যাটারাল মেডুলারি সিনড্রোমের ফিচার্স। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ওয়েলেনবার্গ সিনড্রোম। ঠিক আছে, আর কালপিট আর্টারি কি? ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, হোয়াট ইজ দ্য কালপিট আর্টারি? কোন আর্টারি ব্লক হলে হবে? মেডালাকে কি সাপ্লাই করে?
এআইসিএ পিআইসিএ, তাহলে মেনলি হচ্ছে পিআইসিএ, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি, এগুলো এমসিকিউ আসে তোদের অনেক সময়। পিআইসিএ, ঠিক আছে। আর মেডালার মিডিয়ালি যদি কোনো লিশন থাকে তাহলে সেখানে কি হবে, মিডিয়াল মেডুলারি সিনড্রোম আর ডিজেরিন সিনড্রোম, ঠিক আছে। সেখানে কি কি ফিচার্স হবে, আমাদের কি মিডিয়ালি কি কি থাকে, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, দ্যাট ইজ মোটর পাথওয়ে, তাহলে কি হবে, একটা হেমিপ্যারেসিস হবে। আর কি হবে, মেডিয়াল ল্যামিনিস্টাসের জন্য কন্ট্রোল্যাটারাল লস অফ ভাইব্রেশন এন্ড প্রোপ্রায়োসেপশন, এন্ড মেডালাতে কোন নার্ভ থাকবে, 3, 4, 6, 12 এর মধ্যে কোনটা থাকবে, মেডালাতে 12 থাকবে, তাহলে হাইপোগ্লসাল নার্ভ ড্যামেজ হবে, ঠিক আছে। শুধু এই আইএনওটা থাকবে না, ঠিক আছে। এই যতগুলো পাথওয়ে বললাম মেডিয়াল মেডুলারি ফিচার্স মানে সিনড্রোমের সবগুলোই ফিচার্স এক্সেপ্ট ফর আইএনও মানে ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লেজিয়া, ঠিক আছে। মানে 12 নার্ভ পলসি হবে, তোর কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের জন্য হেমিপ্যারেসিস হবে, আর কন্ট্রোল্যাটারাল লস অফ প্রোপ্রায়োসেপশন এন্ড ভাইব্রেশন। দেখ এগুলো বললাম, অলরেডি বলেছি, দেখ ক্লড ওয়েবার, ক্লড বেনেডিক্ট, ঠিক আছে। এইগুলো মনে রাখার দরকার নেই, এই তিনটে মনে রাখবি। থার্ড নার্ভ পলসি হেমিপ্লেজিয়া, দ্যাট ইজ ওয়েবার, ঠিক আছে। থার্ড নার্ভ পলসি প্লাস অ্যাটাক্সিয়া, কন্ট্রোল্যাটারাল অ্যাটাক্সিয়া, দ্যাট ইজ ক্লড, এন্ড থার্ড নার্ভ পলসি হেমিপ্লেজিয়া অ্যাটাক্সিয়া বেনেডিক্ট, মানে ওয়েবার প্লাস ক্লড ইজ বেনেডিক্ট, ঠিক আছে। দেখ এটা এতক্ষণ যেটা বলছিলাম, ওয়েলেনবার্গ, স্পাইনোথ্যালামিক স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ফিফথ নার্ভ, তার সঙ্গে হচ্ছে ভেস্টিবিউলো সেরিবেলার, এন্ড হচ্ছে তোর ডিসেন্ডিং সিম্প্যাথেটিক, দ্যাট ইজ হর্নার সিনড্রোম, ঠিক আছে। তাহলে সবগুলোই হচ্ছে তোর ওয়েলেনবার্গের সিনড্রোম। আর এটা হচ্ছে মেডিয়াল মেডুলারি সিনড্রোম বা ডিজেরিন সিনড্রোম, পিরামিডাল ট্র্যাক্ট, মিডিয়াল লেমিনিসকাস, হাইপোগ্লসাল নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে এই চারটে ফর্মুলা মানে এই দুটো ফর্মুলা যদি মনে রাখিস, এখান থেকেই তোর ব্রেন স্টেম সিনড্রোম যতগুলো আছে সেগুলো কিন্তু নিজে নিজে বানিয়ে বানিয়ে বলতে পারবে, ঠিক আছে। মুখস্থ করার কোনো দরকার নেই। 4 medial structure in the midline, 4 lateral structure starting with S, that is lateral, ঠিক আছে। বেশ, আর কোনো কনফিউশন? নেক্সট হচ্ছে তোরা হিস্ট্রি কিভাবে নিবি, এইগুলো মোটামুটি অ্যাপ্লাইড অ্যানাটমি ফিজিওলজি পার্টটা ক্লিয়ার তো? বেশ, এবার বল কোনো হেমিপ্যারেসিস পেশেন্ট এলে আমরা কিভাবে হিস্ট্রি নিই, শুরু করে কিভাবে। আজকে হিস্ট্রি পার্টটা পড়াচ্ছি, নেক্সট এক্সামিনেশন পার্টটা পড়বো, ঠিক আছে। কিভাবে হিস্ট্রি নিবি, হেমিপ্যারেসিস, সাপোজ একটা পেশেন্ট হেমিপ্যারেসিস নিয়ে এলো, চিপ কমপ্লেন্স হেমিপ্যারেসিস ফর লাস্ট 10 days, ঠিক আছে। তাহলে আর কি কি হিস্ট্রি নিতে হবে হেমিপ্যারেসিস সঙ্গে, সেটাকে তো ইলাবোরেট করতে হবে। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে সেটা তো ইলাবোরেট করবি, কোন কোন পয়েন্টে ইলাবোরেট করবি বল। অনসেট, অনসেট কেন ইম্পর্টেন্ট, সাডেন অনসেট, সাডেন অনসেট হলে কি কি হতে পারে, আর গ্র্যাজুয়াল অনসেট হলে কি কি হতে পারে। শুধু এখন শুধু হেমিপ্যারেসিসটা বল, প্যারাপ্যারাসিসটা পরে বলছি। স্পাইনাল কর্ডে কেন যাচ্ছিস, হেমিপ্যারেসিস বলছি, প্যারা বলছি না। হ্যাঁ, স্ট্রোক, কত রকমের স্ট্রোক হতে পারে সেটা বল। স্কেমিক হতে পারে, হ্যাঁ হেমারেজিক হতে পারে, ডিউ টু সাম থ্রম্বোএম্বোলিজম হতে পারে, তাই তো। মানে এম্বোলিক স্ট্রোক হতে পারে, ডিউ টু থ্রম্বোসিস হতে পারে, হেমারেজিক হতে পারে, স্কেমিক হতে পারে। হেমারেজিকের মধ্যে আর কি হতে পারে, সাব অ্যারাকনয়েড হেমারেজ হতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে মেনলি হচ্ছে সাডেন অনসেট, বাট যদি উইদিন সেকেন্ডস বা মিনিটস তোরা বলিস তাহলে আমাদের মানে কোনো একটা পেশেন্ট উইদিন সেকেন্ডস বা মিনিটস একটা সিভিএ হয়ে গেল, তাহলে কি ভাববো আমরা বেশি, এম্বোলিক আর থ্রম্বোসিস হয়েছে কিছু একটা, ঠিক আছে। আর যদি গ্র্যাজুয়াল অনসেট, গ্র্যাজুয়াল মানে কি উইদিন আওয়ার্স যদি বলি, সেখানে স্কেমিক হতে পারে, ঠিক আছে। মানে হেমারেজ এম্বোলিজম এগুলো উইদিন সেকেন্ডস হতে পারে, ঠিক আছে। আর যদি পেশেন্টের গ্র্যাজুয়াল অনসেট হয় উইদিন ডেজ টু উইকস, তাহলে কি কি হতে পারে। মানে আমরা হেমিপ্যারেসিস মানেই যে স্ট্রোক হয়েছে তা নয়, হেমিপ্যারেসিসে আর কি কি কারণ হতে পারে, আর কি কি কজ আছে বল। ট্রমা, ট্রমা হয় কি হবে, ট্রমা হলে হেমারেজ হবে, হেমারেজ তো বললি, আর কি, হ্যাঁ লিজেন, কি লিজেন, হ্যাঁ টিউমার, ইন্ট্রাক্রেনিয়াল এসওএল, তাই তো, স্পেস অকুপাইং লিশন হতে পারে। আর
মেনিঙ্গোএনসেফ্যালাইটিস হলে হেমিপ্যারেসিস হয় না? হতে পারে। ব্রেন অ্যাবসেস হতে পারে, ব্রেন অ্যাবসেস হতে পারে, ঠিক আছে? তাহলে সেইগুলো তোকে হিস্ট্রি নিতে হবে। অনসেট, ডিউরেশন তো বলতেই হবে। ডিউরেশন, অনসেটের ইম্পর্টেন্স কি সেটা বললাম। প্রোগ্রেশন, প্রোগ্রেশন কি ইম্পর্টেন্স প্রোগ্রেশনের? বল। হ্যাঁ, নাকি ডিটোরিয়েট করছে নাকি একই রকম আছে, তাই তো? তাহলে জেনারেলি যেটা হয় এবং আমরা ইন কেস যেটা দেখি ক্লিনিক্যালি, সেটা হচ্ছে তোর সিভিএ, যেটা হেমারেজিক সিভিএ পেশেন্টগুলো আসে সেগুলো হচ্ছে তো প্রথম থেকেই খারাপ থাকে, ঠিক আছে? আস্তে আস্তে যদি ইমপ্রুভ করে আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারে, ঠিক আছে? আর ইসকেমিক সিভিএ পেশেন্টগুলো ইনিশিয়ালি ভালো থাকলে অনেক সময় কি হয় তোর ইডিমা ডেভেলপ করে। ইডিমা ডেভেলপ করলে পেশেন্ট কিন্তু ডিটোরিয়েট করতে পারে। আর ইমপ্রুভিং যেটা বলছিস, মানে আস্তে আস্তে ইমপ্রুভ করছে বা ওয়াক্সিং অনেক, মানে মাঝে মাঝে ভালো থাকছে মাঝে মাঝে খারাপ হচ্ছে, কি কারণে হতে পারে? কোনো ডিমাইলিনেটিং লিশন হতে পারে, মাল্টিপল স্ক্লেরোসিস থেকে হতে পারে, ঠিক আছে? তো সেটা দেখতে হবে আমাদের প্রোগ্রেশন। আর কি কোনো অ্যাগ্রাভেটিং অর প্রেসিপিটেটিং ফ্যাক্টরস কিছু আছে কিনা, ঠিক আছে? আর কি? ইভলিউশন, ইভলিউশন তোরা যখন প্যারাপ্লেজিয়া পেশেন্টের হিস্ট্রি নিবি দেখবি যেটা বললাম ইউ শেপেড প্যাটার্নে হয়। কেন হয় সেটাও বললাম, ঠিক আছে? যে ফাইবারস গুলোর অ্যারেঞ্জমেন্ট যেরকম হয় তার জন্য ইউ শেপেড হতে পারে। ইভলিউশন মানে কি, পেশেন্টকে তুই জিজ্ঞেস করবি কোন লিম্বসটা আগে ইনভলভ হবে, রাইট লোয়ার লিম্ব, রাইট লেফট লোয়ার লিম্ব, তারপরে লেফট আপার লিম্ব, হতে পারে যে কোনো হতে পারে, নট নেসেসারি ইউ শেপেডই হবে। পেশেন্ট যেরকম বলবে সেইটা তোকে লিখতে হবে, দ্যাট ইজ কল্ড ইভলিউশন, ঠিক আছে? এগুলোই। তাহলে একটা পেশেন্ট যখন উইকনেস নিয়ে আসবে এইসব হিস্ট্রিগুলো তোকে নিতে হবে, ঠিক আছে? এর সাথে আর কি কি হিস্ট্রি নিবি? যখনই কোনো পেশেন্টের হিস্ট্রি নিবি, সে যে কোনো সিস্টেমের হতে পারে, প্লুরাল এফিউশন হতে পারে, অ্যাসাইটিস হতে পারে, সব সময় মনে রাখবি এর কজ কি। সাপোজ একটা অ্যাসাইটিস পেশেন্টের হিস্ট্রি নিচ্ছি, তাহলে অ্যাসাইটিসের কজ কি কি হতে পারে? লিভার কজ হতে পারে, কার্ডিয়াক কজ হতে পারে, ঠিক আছে, কিডনির কজ হতে পারে। সব সময় কজগুলো মাথায় রেখে আমাদের হিস্ট্রিটা নিতে হবে। তাহলে এখানে আগে যেটা বললাম, তোরা যেটা বলছিস ইন্টারক্রেনিয়াল এসওএল হতে পারে, তাহলে সেই রিলেটেড হিস্ট্রি আমাকে নিতে হবে। টিউবারকুলোমা হতে পারে, কোনো একটা বড় টিউবারকুলোমা হয়ে আছে, তাহলে টিবির জন্য যা হিস্ট্রি নিতে হয় সেগুলো আমাকে নিতে হবে, ঠিক আছে? ওয়েট লস, হিমোপটিসিস, কাফ, কিছু হিস্ট্রি আছে কিনা, ঠিক আছে? মানে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মধ্যে এগুলো লিখবি অ্যাজ এ নেগেটিভ হিস্ট্রি, ঠিক আছে? যদি কোনো ব্রেন অ্যাবসেস হয় বা মেনিঙ্গোএনসেফ্যালাইটিস হয় তাহলে কি হিস্ট্রি থাকবে? ফিভারের একটা হিস্ট্রি থাকবে, ঠিক আছে? হেডেক থাকতে পারে, হেডেক কোথায় থাকতে পারে? ইন্ট্রাক্রেনিয়াল এসওএল যদি থাকে সেখানেও হেডেক থাকবে, ঠিক আছে? ফিভার থাকবে, ভমিটিং থাকবে যদি মেনিঞ্জাইটিস হয়। আর কি হতে পারে বল? কোনো কার্ডিও এম্বোলিক স্ট্রোক যেটা বললাম, সাপোজ পেশেন্টের অলরেডি একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন চলছিল, পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে পেশেন্টের, হ্যাঁ, সেখানে চেস্ট পেন, প্যালপিটেশন, সিনকোপ আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? তাহলে চিফ কমপ্লেন্স যদি তোদের হেমিপ্যারেসিস হয় তার আন্ডারে এই সব পয়েন্টগুলো নিতে হবে। এই ওই তো প্যালপিটেশন, তুই তো পেশেন্ট বলবে না আমার অ্যারিথমিয়া হচ্ছে, তুই জিজ্ঞেস করবি প্যালপিটেশন ছিল কিনা, চেস্ট পেন ছিল কিনা, সিনকোপ ছিল কিনা, ঠিক আছে? এগুলো হলো। এরপরে এটা তো একটা পার্ট গেল, আর কি কি হিস্ট্রি নিতে হবে? হায়ার ফাংশনের হিস্ট্রি নিতে হবে আমাদের, পেশেন্ট কনসাস নাকি, কোনো কনভালশন হয়েছিল কিনা পেশেন্টের, ঠিক আছে? আর তোরা যখন নার্ভাস সিস্টেমের হিস্ট্রি নিস, কি কি পয়েন্টস হিস্ট্রি নিস? একটা হচ্ছে তোর উইকনেস একটা গেল, একটা সেন্সরি হিস্ট্রি নিতে হবে, ঠিক আছে? পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে কোনো সেন্সেশন কোনো একটা সাইডে কম আছে কিনা, ঠিক আছে? টিংলিং সেন্সেশন আছে কিনা। আর ক্রেনিয়াল নার্ভস, ক্রেনিয়াল নার্ভ ড্যামেজের কোনো হিস্ট্রি আছে কিনা, সেটা তোদের 1 থেকে শুরু করে 12 অবধি সবগুলোই নিতে হবে। যদি কিছু না থাকে স্পেশালি 7th নার্ভের হিস্ট্রি তোকে নিতেই হবে, ঠিক আছে? 7th নার্ভ কেন ইম্পর্টেন্ট সেটা বললাম এতক্ষণ, ঠিক আছে? তো সবগুলোই নিতে হবে। কিভাবে লিখবি দেখ, 45 মিনিটসের মধ্যে এত কিছু হিস্ট্রি লিখে এক্সামিন করে তোর প্রেজেন্ট করা সত্যিই খুব ডিফিকাল্ট, ঠিক আছে? তো যদি কোনো ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট না থাকে পেশেন্টের,
তাহলে তুই বলে দিবি দেয়ার ইজ নো হিস্ট্রি সাজেস্টিভ অফ এনি ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট, একটা লাইনে লিখে ছেড়ে দিবি। আর যদি ইনভলভমেন্ট থাকে, এবার এক্সামিনার তোকে যদি জিজ্ঞেস করে কি কি হিস্ট্রি নিয়েছো তোমার ক্রেনিয়াল নার্ভসের, তখন তোকে বলতে হবে দেয়ার ইজ নো অ্যাবনর্মাল সেন্সেশন, দেয়ার ইজ নো ব্লারিং অফ ভিশন, ঠিক আছে। দুয়ের জন্য কি হিস্ট্রি নেব, ব্লারিং অফ ভিশন আছে কিনা, ঠিক আছে, বা কোনো মানে নিয়ার কি হয় ডিস্টেন্স ভিশন বা নিয়ার ভিশনের কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। কোনো ডিপ্লোপিয়া আছে কিনা সেটা দেখতে হবে, ডাবল ভিশন ডিপ্লোপিয়ার কোনো প্রবলেম আছে কিনা। যদি ফিফথ নার্ভ হয় তাহলে কি হবে, ম্যাস্টিকেশনে প্রবলেম হতে পারে, মাসেল অফ ম্যাস্টিকেশন যে কাজগুলো করে, ঠিক আছে। বা তোর সেভেন্থের জন্য কি জিজ্ঞেস করবি পেশেন্টকে, ড্রুলিং অফ স্যালাইভা, ডেভিয়েশন অফ অ্যাঙ্গেল অফ মাউথ আছে কিনা, ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করবি। কোনো ইয়ারের জন্য, আর্টের জন্য জিজ্ঞেস করবি, ঠিক আছে, কোনো হিয়ারিং লস রয়েছে কিনা, ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন দ্যাট ইজ ডিসফ্যাজিয়া আছে কিনা, কোনো ন্যাজাল রিগার্জিটেশন অফ ফুড অর ন্যাজাল ইন্টোনেশন অফ ভয়েস, এগুলো কেন ইম্পর্টেন্ট, ডিউ টু 9th and 10th ক্রেনিয়াল নার্ভের কোনো অ্যাবনর্মালিটি আছে, ঠিক আছে। তো এই সব জিনিসপত্রগুলো তোদের ক্রেনিয়াল নার্ভ যদি কোনো ইনভলভমেন্ট থাকে তার হিস্ট্রিতে নিতে হবে, ঠিক আছে। তাহলে হিস্ট্রি ওয়াইজ তোদের যে চিপ কমপ্লেন্সটা থাকবে সেইটা ইলাবোরেট করবি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মধ্যে, এবং সিভির যে কজগুলো বললাম আর কি কজ হতে পারে সেগুলো রুল আউট করতে হবে নেগেটিভ হিস্ট্রির মধ্যে। তার সঙ্গে ক্রেনিয়াল নার্ভ হিস্ট্রি, মেনিনজিয়াল সায়েন্সের হিস্ট্রি মানে মেনিনজিয়াল ইনভলভমেন্টের হিস্ট্রি, হায়ার ফাংশনের হিস্ট্রি, ঠিক আছে। আর একটা কি যেটা বলা হয়নি, সেন্সরি বললাম, সেন্সরিটাও নিতে হবে, কোনো হেমি সেন্সরি লস রয়েছে কিনা। আর অটোনমিক দ্যাট ইজ বাউল ব্লাডার অ্যাবনর্মাল সোয়েটিং। বাউল ব্লাডারের কি রকম হিস্ট্রি নিবি, কি হয় জানিস, নিউরোজেনিক ব্লাডারটা কি জানিস তো তোরা, বল না। না, নিউরোজেনিক ব্লাডারটা কি জিনিস, আমাদের নর্মাল মিকচুরেশন কিভাবে কন্ট্রোল হয়, একটা অটোনমিক, হ্যাঁ, রেট্রুসার স্ফিংক্টারিক মাসল, একটা হচ্ছে তো অটোনমিক ফাইবারস আছে, একটা হচ্ছে সোমাটিক ফাইবারস লোকাল, সেটাকে কে কন্ট্রোল করে, দুটো কন্ট্রোল আছে, একটা স্পাইনাল কর্ড থেকে লোকাল কন্ট্রোল হয়, একটা হচ্ছে পন্টাইন মিকচুরেশন সেন্টার অ্যান্ড ফ্রন্টাল লোব থেকে কন্ট্রোল হয়, ঠিক আছে। যেটা বললাম মানে ফ্রন্টাল লোবে যদি কোনো সিভিএ হয় কি হয়, ইউরিনারি ইনকন্টিনেন্স, ঠিক আছে, that is due to loss of higher function মানে হায়ার কন্ট্রোল, ঠিক আছে। ফ্রন্টাল লোব কি কন্ট্রোল করে, যে প্রপার আইডিয়াল যেখানে মিকচুরেশন করা দরকার সেখানে হবে কিনা, মানে বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি হয়, ঠিক আছে, যদি ফ্রন্টাল লোব ইনভলভমেন্ট হয় সেটা হবে না, সেটা লস হয়। তো কিভাবে হয়, অটোনমিক ফাইবারস কি কি আছে, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে। সিম্প্যাথেটিক ফাইবারগুলো কি করে, না কোনটা ভয়েডিং এ সাহায্য করে আর কোনটা ব্লাডার ফিল হতে হেল্প করে। সিম্প্যাথেটিক ফাইবার যখন অ্যাক্টিভেট হবে তখন তোদের কি হবে, ভেতরে আমাদের ব্লাডার ওয়ালে যে মাসল থাকে সেটাকে কি বলে, রেট্রুসার মাসল, আর যে নেকে যেটা থাকে সেটা কি হয়, স্ফিংটার মাসল। স্ফিংটার মাসল ট্রাইগনটা তো ভেতরে থাকে। স্ফিংটার মাসল কত রকমের হয়, একটা ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার থাকে, একটা বাইরে হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার থাকে, ঠিক আছে। তো আমাদের রেট্রুসার মাসল আর ইন্টারনাল যে স্ফিংটার থাকে সেটাকে কন্ট্রোল করে অটোনমিক ফাইবারস গুলো, ঠিক আছে। আর যেটা বাইরে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার থাকে সেটাকে কন্ট্রোল করে সোমাটিক ফাইবার, ঠিক আছে, মানে সেটা ভলান্টারিলি আমরা কন্ট্রোল করতে পারি। ভেতরে যেটা থাকে সেটা অটোনমিক, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। তো যখন সিম্প্যাথেটিক ফাইবারস গুলো অ্যাক্টিভেট হয় তখন কি হয়, রেট্রুসারটা রিল্যাক্স করে আর তোর ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারটা কন্ট্রাকশন হয়, তার জন্য কি হবে, ব্লাডারটা ফিল হবে, ঠিক আছে। যখনই পুরো ব্লাডারটা ফুল হয়ে গেল সেখান থেকে একটা ফিডব্যাক যাবে ফ্রম স্পাইনাল কর্ড টু হায়ার সেন্টার ইন দ্য পন্টাইন মিকচুরেশন সেন্টার পিএমসি অ্যান্ড ফ্রন্টাল লোব। তখন হায়ার সেন্টার বলবে যে হ্যাঁ ব্লাডারটা এবার ফুল হয়ে গেছে, ইউ হ্যাভ টু মিকচুরেট। তখন কি হবে, প্যারাসিম্প্যাথেটিক ফাইবারগুলো অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। প্যারাসিম্প্যাথেটিক ফাইবার অ্যাক্টিভেট হলে কি হবে, রেট্রুসার মাসলটা কন্ট্রাকশন হবে আর ইন্টারনাল যে স্ফিংটার আছে সেটা রিল্যাক্সেশন হবে। তাহলে কি হবে, ইউরিন ভয়েডিং হয়ে যাবে,
ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল গল্প, নর্মাল যেটা হয়। বুঝতে পেরেছিস তো? সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক আর সোমাটিকটা কিভাবে কন্ট্রোল হয় ফ্রম হায়ার সেন্টার। এইবার যখন তোর নিউরোজেনিক ব্লাডার দু রকম হতে পারে, একটা ইউএমএন হতে পারে, একটা এলএমএন ব্লাডার হতে পারে। ইউএমএন ব্লাডারে কি হয়, স্প্যাস্টিক ব্লাডার আমরা বলি, মানে যখনই আমাদের ব্লাডারটা ফুল হচ্ছে, সাপোজ কিছুটা অ্যামাউন্ট অফ ইউরিন জমা হলো ব্লাডারে, মানে ডেট্রুসার মাসলটা ওভার অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, মানে যখনই ব্লাডারে কিছুটা অ্যামাউন্ট অফ ইউরিন এলো, ডেট্রুসারটা কন্ট্যাক্ট করে। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলি, ইউরিনারি ফ্রিকোয়েন্সিটা বাড়বে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বাড়বে, আর কি হবে, প্রেসিপিটেন্সি। ঠিক আছে, মানে পেশেন্টের যখনই ইউরিন জমা হচ্ছে তখনই ডেট্রুসারটা কন্ট্যাক্ট হচ্ছে, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টারটা খুলে যাচ্ছে, একটা তোর মিকচুরেশনটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ইউরিনারি ফ্রিকোয়েন্সি অ্যান্ড প্রেসিপিটেন্সি। ঠিক আছে, আর একটা কি হচ্ছে, একটা ইনকন্টিনেন্স হচ্ছে, সেটাকে কি বলবো আমরা, আর্জ ইনকন্টিনেন্স। যখনই কিছু অ্যামাউন্ট অফ ইউরিন জমা হচ্ছে ব্লাডারে তখনই সেটা বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড আর্জ ইনকন্টিনেন্স। ঠিক আছে, তাহলে ইউএমএন ব্লাডার হলে আমাদের এই তিনটে ফিচার্স হবে, ফ্রিকোয়েন্সি, প্রেসিপিটেন্সি অ্যান্ড আর্জ ইনকন্টিনেন্স। ঠিক আছে, বাট ইন কেস অফ এলিমেন্ট টাইপ অফ নিউরোজেনিক ব্লাডার কি হবে, এলিমেন্ট টাইপ অফ ব্লাডার হলে ডেট্রুসারটা ফ্ল্যাক্সিড, মানে এটা আমরা ফ্ল্যাক্সিড ব্লাডার বলি। ডেট্রুসারটা রিল্যাক্স হয়ে থাকবে, যতক্ষণ না পুরো ব্লাডারটা ইউরিন দ্বারা ফুল হচ্ছে ততক্ষণ ডেট্রুসারটা কন্ট্যাক্ট করতে পারবে না বা কন্ট্রাক্টই করবে না। যখন পুরো ব্লাডারটা ফুল হয়ে যাচ্ছে তখন স্ফিংক্টার, ইন্টারনাল ইউরেথ্রাল যে স্ফিংক্টার আছে সেটা বেরিয়ে ওভারফ্লো হয়ে ইউরিনটা আসছে, দ্যাট ইজ কল্ড ওভারফ্লো ইনকন্টিনেন্স। ঠিক আছে, আর একটা যেটা বলছি রিটেনশন, মানে যেহেতু ফ্ল্যাক্সিড ব্লাডার তো ডেট্রুসারটা কন্ট্যাক্ট করতে পারছে না, তার জন্য কি হচ্ছে, ইউরিন জমা হচ্ছে, রিটেনশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এলিমেন্ট টাইপ অফ যদি নিউরোজেনিক ব্লাডার হয় সেখানে কি ফিচার্স থাকবে, ইউরিনারি রিটেনশন থাকবে আর ওভারফ্লো ইনকন্টিনেন্স হবে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। আর্জেন্সি ইউএমএন ব্লাডার হলে কি হবে, আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, আর্জ ইনকন্টিনেন্স। আর এলিমেন্ট ব্লাডার হলে কি হবে, ওভারফ্লো ইনকন্টিনেন্স অ্যান্ড ইউরিনারি রিটেনশন। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল তো? বেশ, এটা তোদের নিউরোজেনিক ব্লাডার কিন্তু জানতে হবে এই অবধি। তাহলে আমাদের অটোনমিক হিস্ট্রি নিতে গেলে পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে কোথায় এর আগে কোথাও, অনেক সময় দেখবি পেশেন্ট সিভিএ পেশেন্ট আসে ইউরিনারি ক্যাথেটার করে আসে, তার মানে নিশ্চয়ই ওর রিটেনশন হয়েছিল। ঠিক আছে, সেই জিনিসটা আমাদের জিজ্ঞেস করতে হবে। বিএইচপির জন্য হতে পারে, সেটা তোকে আলাদা করে, মানে সেটা ডিউ টু বিএইচপি, মানে আগে থেকেই কোনো প্রবলেম আছে কিনা বা রিসেন্ট অনসেট এখন স্ট্রোক হলো তারপরেই ইউরিনের প্রবলেমটা হলো কিনা সেইটা জিজ্ঞেস করে রুল আউট করতে হবে। ঠিক আছে।